আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একদম প্রথম অধ্যায়, একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন হতে পারে বা টিকাও আসতে পারে। তা তোমরা যদি আমার এই কথাগুলো শোনো, আজকের ক্লাসটি যদি তোমরা খুব মন দিয়ে শোনো এবং এই পাশে যে নোটগুলো রয়েছে সেটা যদি তোমরা লিখে নিতে পারো, আমার মনে হয় যে আলোচনা আমি আজকে করব তোমাদের সঙ্গে এই ক্লাসে, সেখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন, টিকা হোক কিংবা ছোট প্রশ্ন হোক, তোমরা উত্তর করতে পারবে। দেখো, আধুনিক যে ভারত, সেই আধুনিক ভারতের ইতিহাস চর্চার যে উপাদান, সেই উপাদান ব্যবহারের পদ্ধতি হচ্ছে আজকের টপিক। সেই আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলোর মধ্যে একটি উপাদান আমরা এখানে আলোচনা করব। সেই উপাদানটি হলো সমসাময়িক পত্র পত্রিকা। পত্র পত্রিকার গুরুত্ব তোমরা জানো, কেন একটি পত্র বা পত্রিকা থেকে সেই সময়ের সামাজিক, অর্থনৈতিক, আর্থসামাজিক কাঠামো, রাজনৈতিক চিত্র, ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সব কিছুর প্রতিচ্ছবি আমরা এই পত্র বা পত্রিকা থেকে আমরা পাই। তা সেই সময়ের ইতিহাস জানার জন্য পত্র পত্রিকা একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে। তা আজকের এই 19 শতকে বাংলায় প্রকাশিত সাময়িক পত্র ও সংবাদপত্রগুলো জনমত গঠনে বিশেষ ভূমিকা গঠন করেছিল। বিশেষ করে 1860 খ্রিস্টাব্দের পর সংবাদপত্রগুলো জাতীয়তাবাদী ভাবনা প্রচারে সক্রিয় ভূমিকা নিয়েছিল। এগুলোর মধ্যে যে সমস্ত সংবাদপত্র পত্রিকাগুলোর নাম অবশ্যই উল্লেখ করতে হবে তা হলো, আমি কয়েকটি পত্র পত্রিকা নাম বলবো, তার খুঁটিনাটি এখানে তথ্য তোমাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যে পত্র পত্রিকাটির নাম আমরা আলোচনায় নিয়ে আসব সেটা হলো দিগদর্শন। 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এটা প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। বাংলা ভাষায় রচিত এটি ছিল প্রথম মাসিক পত্রিকা। তাহলে প্রথম যে মাসিক পত্রিকা, বাংলা ভাষায় রচিত প্রথম মাসিক পত্রিকাটি হলো দিগদর্শন। যে দিগদর্শন পত্রিকাটি সম্পাদনা করেছিলেন জন ক্লার্ক মার্সম্যান। এরপরে আমরা আসব সমাচার দর্পণের প্রসঙ্গে। সমাচার দর্পণ ওই একই বৎসর 1818 সাল, প্রকাশক ছিলেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। প্রথম সাপ্তাহিক পত্রিকা। তাহলে এই সমাচার দর্পণটি ছিল একটি প্রথম সাপ্তাহিক পত্রিকা, মানে একটি সপ্তাহে একদিন করে বের হতো। আর দিগদর্শনটি এটি ছিল বাংলা ভাষায় রচিত প্রথম মাসিক পত্রিকা, অর্থাৎ মাসে একবার করে বের হতো। সাপ্তাহিক হচ্ছে সপ্তাহে একদিন, মাসিক হচ্ছে মাসে একদিন। এই পত্রপত্রিকা আলোচনা প্রসঙ্গে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর, হিকির বেঙ্গল গেজেট, রাজা রামমোহন রায়ের মিরাত উল আকবর, ভবানীচরণ চট্টোপাধ্যায়ের সমাচার চন্দ্রিকা, এই সমাচার চন্দ্রিকা আর সমাচার দর্পণ, এই দুটোর মধ্যে ছেলেরা পরীক্ষায় গুলিয়ে ফেলে। তখন
এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়েরও নাম থাকবে এবং শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনেরও নাম থাকবে। এবার এই সমাচার দর্পণ আর সমাচার চন্ডিকা, এটা কিন্তু ছেলেদের মধ্যে ভুল খুব হয় এবং উদুর পিণ্ডি বুদুর ঘরে গিয়ে পড়াশুনো থাকা সত্ত্বেও খুব মনোযোগ সহকারে এটা দেখা না হলে বা বোঝা না গেলে উত্তর কিন্তু এখানে ভুল হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। বাল গঙ্গাধর তিলকের মারাঠা ও তিলক পত্রিকা, ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সন্ধ্যা এবং স্বরাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। পাঠ্য হিসেবে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ এখানে কিন্তু আলোচ্য। বঙ্গদর্শন, এখানে আমি বঙ্গদর্শনের অল্প একটু শুরু করব। বঙ্গদর্শনের সময়কাল 10 বছর, প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দের 72 সালে। বাংলায় সেটা হচ্ছে 1279 বঙ্গাব্দের বৈশাখ মাস। 10 বছর ধরে এই পত্রিকাটি ধারাবাহিকভাবে চলেছিল। এবার এই বঙ্গদর্শন পত্রিকাটি বেশ কয়েকজন পরপর ধারাবাহিকভাবে সম্পাদনা করে গেছেন। প্রথম সম্পাদনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 থেকে 76 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় 1876 থেকে 1887 সাল। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দ। তারপরে ভূদেব চট্টোপাধ্যায় পরপর এই বঙ্গদর্শন পত্রিকাটি সম্পাদনা করেন। এখানে প্রশ্ন হতে পারে যে প্রথম এবং শেষ, প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তারপর শেষ এখানকার লিস্টে সর্বশেষ হচ্ছে ভূদেবচন্দ্র চট্টোপাধ্যায়। এই দুটো নাম আমার মনে হয় যারা ইতিহাস পড়ছো, মাধ্যমিক দেবে, এই দুটো নাম কিন্তু তোমরা দারুণভাবে মনে রাখবে। আর বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল, ইংরাজি সালটা না দিয়ে বাংলা সালটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। তখন তোমাদের কিন্তু পড়লে, সালও মুখস্থ করলে কিন্তু ইংরাজি আর বাংলাটা মনে আছে, ইংরেজিটা মনে নেই, ইংরেজিটা মনে আছে, বাংলাটা মনে নেই। এই ধরনের বিষয়টা হলে পরে কিন্তু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার এই বঙ্গদর্শন থেকে আমরা কি জানতে পারবো? বঙ্গদর্শন প্রথমেই আমরা যদি টিকা লিখতে দেয় তাহলে আমরা প্রথমে লিখবো এটি একটি মাসিক পত্রিকা। প্রথম দিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন প্রবন্ধে এটি প্রকাশিত হয়েছিল। পরে নীল বিদ্রোহের পরবর্তী কৃষক আন্দোলন নিয়ে কৃষকের দুঃখ কষ্টের কথা এই বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে লেখা হয়েছিল। ব্রিটিশ অত্যাচারের অপশাসন, সামাজিক চিত্র, কলকাতার বাবু কালচার ইত্যাদি প্রসঙ্গ এখানে আলোচনায় স্থান পেয়েছে। 19 শতকে বাঙালি মধ্যবিত্ত শ্রেণী ইংরেজি প্রীতি এবং আনুগত্য তিনি ভালোভাবে নেননি। তাহলে বঙ্গদর্শনের যিনি লেখক, তিনি এই মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত যারা সাধারণত ইংরেজদের প্রতি, ইংরেজি শিক্ষার প্রতি বা ইংরেজদের প্রতি তাদের একটা আলাদা দরদ ছিল, তার পিছনে অনেক কারণ ছিল, যে কারণগুলো এখানে আমি আলোচনার বিষয় নেই বলে আলোচনা করছি না। তাহলে এই ব্যাপারগুলো লেখক খুব ভালোভাবে কিন্তু দেখেননি। ইংরেজদের মধ্যবিত্ত শ্রেণীর পদলোহনের কঠোর সমালোচনা করেছিলেন। মধ্যবিত্ত শ্রেণীর এই মানসিকতাকে লেখক তীর্যকভাবে ব্যঙ্গ, বিদ্রুপ এবং সমালোচনা করেছিলেন। ইতিহাস, সাহিত্য, সঙ্গীত, সাহিত্য পর্যালোচনা, বিজ্ঞান বিষয়ক রচনা, এই সমস্ত বিষয়ও এই বঙ্গদর্শন থেকে আমরা জানতে পারি। মানে এই টপিকগুলো বা এই আলোচনার বিষয়বস্তুও কিন্তু এই বঙ্গদর্শনে প্রকাশিত হতো। 1873 খ্রিস্টাব্দে
সঙ্গীত 1873 খ্রিস্টাব্দে বিষবৃক্ষ এবং ইন্দিরা উপন্যাস দুটি এই বঙ্গ দর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তাহলে এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে বিষবৃক্ষ কিংবা ইন্দিরা উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। তাহলে তোমরা এখানে জেনে গেলে বঙ্গদর্শন পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। বিপিনচন্দ্র পাল মহাশয় এই বঙ্গদর্শন পত্রিকা প্রসঙ্গে কি বলেছেন সেটা আমরা একটু জেনে নিই। তিনি বলেছেন বিশ্বকোষ গ্রন্থটি, বিশ্বকোষ যেমন এনসাইক্লোপিডিয়া, এই গ্রন্থটি যেমন ফরাসি বিপ্লবের পটভূমি রচনা করেছিল, মানে বুব্র রাজবংশের অত্যাচারের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য যে প্রেক্ষাপট, ফরাসি বিপ্লবের যে প্রেক্ষাপট, সেটা যেমন প্রস্তুতি তৈরি করেছিল এনসাইক্লোপিডিয়া, ঠিক তেমনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের এই বঙ্গদর্শন বাংলার মানুষের মধ্যে বাংলায় একটা নব যুগের সূচনা করেছিল। তাহলে আমরা আজকের আলোচনায় বঙ্গদর্শন নিয়ে যেমন একটু তথ্য জানলাম, বঙ্গদর্শন থেকে ছোটোখাটো যে কোনো প্রশ্ন তোমরা এলে পরে আলোচনা করতে পারবে বা লিখতে পারবে, বা বঙ্গদর্শন থেকে টিকাও তোমরা এখান থেকে তৈরি করতে পারবে একদম, ঠিক আছে, এটুকু আমি বলতে পারি। আর হচ্ছে সাময়িক পত্রপত্রিকা নিয়ে যদি কোনো টিকা থাকে ছোট, তাহলেও তোমরা এখান থেকে সাময়িক পত্রপত্রিকা সম্পর্কেও লিখতে পারবে। তাছাড়া এই অংশ থেকে যদি কোনো ছোট প্রশ্ন হয় তারও উত্তর তোমরা এখান থেকে তোমরা দিতে পারবে। তাই আমি আশা করব তোমরা আমার কথাগুলো শুনলে, একবারে ভালো করে বুঝতে না পারলে আবার দুবার তিনবার শোনো। কেন? প্রথমে ভালো করে শুনতে হয়, তারপরে সেটাকে আমি যা বললাম পাশে যে নোট রয়েছে সেগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করো, করে সেখান থেকে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার এখন থেকেই চেষ্টা করো। তাহলে এখানেই রাখছি আজকে। পরের দিন সম্ভবত তোমাদের আমি সোম প্রকাশ নিয়ে আলোচনা করব।